একটা এলাকাকে যদি ঠিকমতো বুঝতে হয় তাহলে শুধু ডেটা বা সংখ্যা দেখলে হবে না, দেখতে হবে তার মাটি আর মানুষের ভেতরের গল্পটা। আজকের এই বিশ্লেষণে আমরা পূর্বস্থলী দক্ষিণের গভীরে যাব, বোঝার চেষ্টা করব সেখানকার আসল বাস্তবতাটা ঠিক কী। চলুন শুরু করা যাক। দেখুন, যে কোনো জায়গার রাজনীতিকে বুঝতে হলে সবার আগে তার মাটিকে চিনতে হয়। আমরা এখন পশ্চিমবঙ্গের সেই মাটিতেই দাঁড়িয়ে আছি। এই যে মানচিত্রে দেখছেন পূর্বস্থলী দক্ষিণ, আমাদের পুরো বিশ্লেষণের কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। আর এই ভাবনাটাই আমাদের কাজের মূল ভিত্তি। আমাদের কাজটা কিন্তু কোনো পক্ষ নেয়া নয়, আমরা শুধু বোঝার চেষ্টা করছি ভোটার এবং তাদের চারপাশের বাস্তবতার মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে, সেই সম্পর্কের ভাষাটা ঠিক কী। তো যে কোনো রাজনীতির একেবারে গোড়ায় থাকে কি বলুন তো? থাকে মাটি আর মানুষ। তাই কোনো রাজনৈতিক কৌশল তৈরি করার আগে এলাকার ভূগোল আর সমাজকে খুব ভালোভাবে বোঝাটা জরুরি। কারণ মানুষের চাহিদা, তাদের স্বপ্ন, তাদের ক্ষোভ সবকিছুর শেকড় তো এই মাটির সাথেই বাঁধা। এখানকার মাটি ভাগীরথীর পলি দিয়ে গড়া, তাই ভীষণ উর্বর। আর এ কারণেই কৃষিকাজই এখানকার মানুষের জীবন। কিন্তু এই আশীর্বাদের সঙ্গেই জড়িয়ে আছে একটা অভিশাপ, সেটা হলো বন্যা। প্রায় প্রতি বছর বাঁধ ভাঙে, মানুষের ফসল ডোবে, ঘরবাড়ি ভেসে যায়, যা এই অঞ্চলের অর্থনীতিকে একেবারে গোড়া থেকে নাড়িয়ে দেয়। এখানকার সামাজিক বুননটাও বেশ জটিল। যদিও হিন্দু জনসংখ্যাই বেশি, কিন্তু তার মধ্যেই প্রায় ২৫ থেকে ২৮% মানুষ তফসিলি জাতিভুক্ত, যাদের মধ্যে নমশূদ্র এবং মতুয়া সম্প্রদায়ের একটা বড় প্রভাব আছে। এর পাশাপাশি প্রায় ২৫ থেকে ৩০% মুসলিম জনসংখ্যাও এখানকার সামাজিক আর রাজনৈতিক সমীকরণে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একবার ভাবুন, এলাকার অর্ধেকেরও বেশি কর্মক্ষম মানুষ, মানে প্রায় ৫৩%, তারা শুধুই কৃষি শ্রমিক। এর মানে হল তাদের জীবন আর জীবিকা দুটোই কৃষির অনিশ্চয়তার উপর টিকে আছে। যখন ফসলের দাম পড়ে যায় বা বন্যায় সব ভেসে যায়, তখন তাদের জীবনটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়? অন্য কোনো কাজের সুযোগও তো এখানে প্রায় নেই। আর এই সংখ্যাটা দেখুন, মাত্র ৫৯% গ্রামে পাকা রাস্তা আছে। এর সোজা মানে কি? মানে বর্ষা নামলেই প্রায় অর্ধেক গ্রামের সাথে বাকি দুনিয়ার যোগাযোগ একরকম বন্ধ হয়ে যায়। কৃষকের ফসল আর বাজারে পৌঁছায় না, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, আর কোনো অসুস্থ মানুষ, তাকে যে সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া যাবে তারও কোনো নিশ্চয়তা থাকে না। এটা শুধু একটা পরিকাঠামোর অভাব নয়, এটা মানুষের জীবনের উন্নতির পথে একটা বিরাট বাধা। তো এই যে মাটির অবস্থা, মানুষের জীবন, এটা রাজনীতির ভাষায় কি বলছে? ভোটারদের ভোটের ধরনে এর প্রভাবটা ঠিক কিভাবে পড়ছে? চলুন পরের অংশে আমরা সেই সংকেতগুলোই বোঝার চেষ্টা করি। এই চারটা দেখলেই পুরো গল্পটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় ৫৩% ভোট, আর বিজেপি ছিল ১০%-এরও নিচে। কিন্তু মাত্র ৫ বছরের মধ্যে ২০২১-এ ছবিটা পুরো পাল্টে গেল। তৃণমূলের ভোট কমল আর বিজেপির ভোট এক লাফে বেড়ে ৪১% পৌঁছে গেল। মানে ব্যবধানটা অনেক কমে এসেছে। বোঝা যাচ্ছে এই এলাকাটা এখন আর কারো একার দুর্গ নয়, এটা একটা কঠিন লড়াইয়ের ময়দান। আর এখানকার মানুষ যে রাজনীতি নিয়ে কতটা ভাবছে তা ভোটের হার দেখলেই বোঝা যায়, প্রায় ৮৭%। এর মানে হলো এখানকার ভোটাররা উদাসীন নন, তারা সবকিছু খেয়াল রাখছেন আর প্রত্যেকটা ছোট বড় বিষয়ের ওপর ভিত্তি করেই নিজেদের রায় দিচ্ছেন। বর্তমান বিধায়কের দিকে যদি তাকাই, তিনি ৩ বারের জয়ী এবং একজন মন্ত্রী, ফলে তার একটা শক্তিশালী স্থানীয় নেটওয়ার্ক আছে, এটা তার শক্তি। কিন্তু অন্যদিকে তার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের মামলা চলছে, সিন্ডিকেট রাজের মতো গুরুত্বর অভিযোগও আছে। এই বিষয়গুলো কিন্তু প্রতিষ্ঠান বিরোধী নাস্ত্রায়কে আরও উস্কে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এই প্রতিযোগিতা এত তীব্র হলো কেন? মানে একজন চ্যালেঞ্জার কিভাবে এত দ্রুত উঠে আসতে পারল? চলুন এবার আমরা সেই কারণগুলো একটু গভীরে গিয়ে দেখি। চ্যালেঞ্জারের কৌশলটা ছিল বেশ কয়েকটি স্তরে সাজানো। একদিকে তারা নিজেদের সাংগঠনিক শক্তি বাড়িয়েছে, অন্যদিকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানুষের মতামত জেনেছে। তারা সেই সব প্রাক্তন বাম ভোটারদের টার্গেট করেছে যারা হয়তো বর্তমান শাসকের ওপর ক্ষুব্ধ। আবার সুশাসনের কথা বলে সেই সব ভোটারদের কাছে টানার চেষ্টা করছে যারা আর জাতপাতের রাজনীতির মধ্যে থাকতে চান না। যখন রাজনৈতিক প্রতিযোগিতা এতটা তীব্র হয়ে ওঠে, তখন একটা দায়িত্বের প্রশ্ন সামনে আসে। দেখুন, যে কোনো গণতন্ত্রে আওয়ামী আলোচনা বা পাবলিক ডিসকোর্স অবশ্যই মর্যাদা আর দায়িত্বের উপর ভিত্তি করে হওয়া উচিত। তাহলেই মানুষ আবেগে ভেসে গিয়ে নয়, বরং সবটা জেনে বুঝে নিজেদের সিদ্ধান্ত নিতে পারে। রাজনৈতিক বদল তো আর এমনি এমনি হয় না, এর পেছনে থাকে মানুষের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, জমে থাকা ক্ষোভ। চলুন এবার আমরা ভোটারদের সেই না বলা কথাগুলো শোনার চেষ্টা করি, যা এই পরিবর্তনের আসল কারণ।
শিক্ষক নিয়োগ দুর্নীতি এটা এখানকার মানুষের মনে একটা গভীর দাগ কেটে দিয়েছে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়াকে সুপ্রিম কোর্ট কলুষিত বলে প্রায় 26,000 চাকরি বাতিল করে দেয়। ভাবুন তো, এটা শুধু একটা দুর্নীতি নয়, এটা হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়ের স্বপ্নের সঙ্গে একটা চরম বিশ্বাসঘাতকতা। আর এই ক্ষোভটা সরাসরি ভোটের বাক্সে প্রভাব ফেলছে। এই টেবিলটা দেখুন, মানুষের প্রতিদিনের সমস্যাগুলো এখানে একেবারে স্পষ্ট। খারাপ রাস্তা, বিশেষ করে NH-34 এর গর্ত যাতায়াতকে বিপজ্জনক করে তুলেছে। বন্যা আটকানোর বাঁধ তৈরিতে দুর্নীতি বা কাটমানির অভিযোগ মানুষের বিশ্বাস ভেঙে দিয়েছে। এমনকি রেশনের চালের মান এত খারাপ যে গরিব মানুষও তা নিতে চাইছে না। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু একটা বড় ক্ষোভ তৈরি করে। আচ্ছা, শুধু সমস্যার কথা তো অনেক হলো, কিন্তু সমাধান কি হতে পারে? চলুন এবার একটা তথ্যভিত্তিক পরিকল্পনার দিকে নজর দেওয়া যাক, যা এই অভিযোগগুলোকে সমাধান করে উন্নয়নের একটা রাস্তা দেখাতে পারে। প্রথমত, যোগাযোগ ব্যবস্থা। ধরুন 150 কোটি টাকা বিনিয়োগ করে 100 কিলোমিটার গ্রামীণ রাস্তা ঠিক করা হলো। এর ফলে কি হবে? কৃষকরা অনেক দ্রুত তাদের ফসল বাজারে নিয়ে যেতে পারবেন, আর আন্দাজন তাদের আয় প্রায় 20% পর্যন্ত বেড়ে যেতে পারে। এটা শুধু রাস্তা তৈরি নয়, এটা গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন। দ্বিতীয়ত, জলের নিরাপত্তা। 180 কোটি টাকা খরচ করে যদি ক্যানেল লিফট সেচ ব্যবস্থা তৈরি করা যায়, তাহলে কৃষকরা শুধু খরা থেকেই বাঁচবেন না, ধানের ফলনও প্রায় 25% পর্যন্ত বেড়ে যেতে পারে। মানে কৃষিকাজের ঝুঁকি অনেকটাই কমে আসবে। আর তৃতীয়ত, কর্মসংস্থান। 100 কোটি টাকা দিয়ে যদি একটা কৃষি প্রসেসিং হাব তৈরি করা যায়, তাহলে এলাকার ফসল এলাকাতেই প্রক্রিয়াজাত করা যাবে। এতে ফসলের দামও 15% মতো বাড়বে। আর সবচেয়ে বড় কথা, এলাকার তরুণদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হবে। তবে এই ধরনের উন্নয়ন পরিকল্পনাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা সুস্পষ্ট কৌশল দরকার। প্রথমে প্রত্যেকটা সম্প্রদায়ের, সে মাহিষ্য হোক, মতুয়া হোক বা যুব সমাজ, তাদের আসল সমস্যাগুলো মন দিয়ে শুনতে হবে। তারপর তাদের জন্য নির্দিষ্ট সমাধান, যেমন ফসল বীমা বা চাকরির কোটার মতো প্রতিশ্রুতি দিতে হবে। আর শেষে একটা স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে সেই প্রতিশ্রুতিগুলো পালন করতে হবে। একটা আধুনিক সরকার চালানোর জন্য কিন্তু মানুষের প্রতি সম্মানটাও খুব জরুরি। পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যখন মানুষের তথ্য ব্যবহার করা হয়, তখন ভারতের তথ্য সুরক্ষা আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা এবং তার সম্মতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এটা একটা আইনি এবং নৈতিক দায়িত্ব। আমরা এখন এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। পূর্বস্থলী দক্ষিণের মানুষ একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। তাদের আগামী দিনের পথ কেমন হবে, সেই সিদ্ধান্তটা এখন তাদেরই নিতে হবে। তো শেষ প্রশ্নটা হলো, পূর্বস্থলী দক্ষিণের ভবিষ্যৎ কি? অতীতের অভিযোগ আর ক্ষোভের ওপরেই তৈরি হবে, নাকি উন্নয়ন আর সমৃদ্ধির একটা পরিষ্কার রূপরেখার উপর ভিত্তি করে এগোবে? এই একটা সিদ্ধান্তই এখানকার মানুষের আগামী দিনের পথটা ঠিক করে দেবে। আপনি যদি একজন জনগণকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করতে পারেন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করতে পারেন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।